আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবে না। তোমাদের থাকবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই দুটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ড্যাশ, ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর, পাথরের টুকরো না লোহার অস্ত্র? উত্তর হবে ভোঁতা পাথর। প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার চাকা, ধাতু না আগুন? উত্তর হবে আগুন। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জন মার্শাল, হুইলার, ই ম্যাকে, যা ফ্রাসোয়া জারিজ? উত্তর হবে যা ফ্রাসোয়া জারিজ। প্রশ্ন, হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয় না রূপেরা? উত্তর হবে মহেঞ্জোদারোয়। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1912, 1874, 1974 না 1784 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক কথায় প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, ভীমবেটকা কি? উত্তর লিখবে ভীমবেটকা হলো একটি গুহা, এখানে আদিম মানুষের আঁকা গুহা চিত্র পাওয়া গেছে। প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ কি? উত্তর লিখবে হোমো হ্যাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। প্রশ্ন, পাথরের যুগে কয় ভাগে বিভক্ত করা যায়? উত্তর লিখবে পাথরের যুগে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রশ্ন, হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর কোনটি? উত্তর লিখবে হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর হলো গুজরাটের লোথাল। প্রশ্ন, হরপ্পা নগরীর আবিষ্কারক কে? উত্তর লিখবে হরপ্পা নগরীর আবিষ্কারক হলেন দয়ারাম সাহানি। প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার? উত্তর লিখবে মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনে দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 2। যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে। প্রথম, তামাহাইপেন পাথরের যুগ বলতে কি বোঝো? পয়েন্ট করে ভূমিকা, মানব সভ্যতার সূচনা পর্বের একটি অধ্যায় হলো তামাহাইপেন পাথরের যুগ। তামাহাইপেন পাথরের যুগ পয়েন্ট করবে, যে সময় মানুষ পাথরের জিনিসপত্র ব্যবহারের পাশাপাশি তামার জিনিসপত্র তৈরি ও ব্যবহার করে সেই সময়কালকে তামাহাইপেন পাথরের যুগ বলে। মেহেরগড় সভ্যতার শেষ পর্যায়ে হরপ্পা সভ্যতা তামাহাইপেন পাথরের যুগের সভ্যতা ছিল। প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? উত্তর লিখবে পয়েন্ট করে ভূমিকা, উৎখনন কার্যে ফলে হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কারের পর প্রথমে সিন্ধু সভ্যতার নামকরণ হলেও পরে হরপ্পা সভ্যতা নামকরণ হয়। হরপ্পা সভ্যতা বলার কারণ, প্রাচীনত্ব, এই সভ্যতার প্রায় 1400টি কেন্দ্রের মধ্যে হরপ্পা সব থেকে প্রাচীন ও বড়। নিদর্শন, হরপ্পায় পাওয়া নিদর্শন বেশি এবং অন্য কেন্দ্রগুলিতে হরপ্পার নিদর্শনের প্রভাব দেখা যায়। প্যারা চেঞ্জ করে লিখবে এই সব কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? উত্তর লিখবে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগুন জ্বালানো কৌশলসমূহ: 1, আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। 2, চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে। 3, তা দেখে মানুষ আগুন জ্বালাতে এটা শেখে হবে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর লিখবে আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। 1, আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। 2, আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাত, আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। 3, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল।
প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কি লাভ হয়েছিল? দেখবে আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। পরে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল, অথবা আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল? পয়েন্ট করে ভূমিকা, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল। বেশ কিছু সুবিধাও হয়েছিল, যেমন আত্মরক্ষা, প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করত। হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখত। 2, খাদ্যাভ্যাসে বদল, একসময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। 3, শারীরিক পরিবর্তন, আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট এবং চোয়াল সরু হয়ে গেল। পরের প্রশ্ন, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার কারণ: 1, উর্বর জমি, সিন্ধু নদের বন্যায় জমিতে প্রচুর পলি পড়ত, ফলে কৃষিজমিগুলি হয়ে উঠেছিল খুবই উর্বর। উর্বর জমিতে ভালো চাষ হতো, তাই হরপ্পা সভ্যতার কৃষিজীবী মানুষ এইসব এলাকায় তাদের বসতবাড়ি গড়ে তুলেছিল। জলসেচ, সিন্ধু নদের জল কৃষিজমিতে সেচের কাজে লাগানো হতো, ফলে উন্নত কৃষি সম্ভব হতো। পানীয় জল, সিন্ধু নদের জল পানীয় জলের প্রয়োজন মেটাতো। 4, মাছ শিকার, জীবিকা হিসাবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা সিন্ধু নদে মাছ শিকার করত। বাণিজ্যিক যোগাযোগের সুবিধা, সিন্ধু নদের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যেত। এই সকল সুবিধার জন্য হরপ্পার অধিবাসীরা সিন্ধু নদের তীরে শহরগুলি গড়ে তুলেছিল। হরপ্পা সভ্যতার শস্যাগারটি কেমন ছিল? পয়েন্ট ভূমিকা, হরপ্পাতে শস্য মজুত রাখার জন্য ব্যবহৃত বিশাল শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার শস্যাগারটি রাবি নদীর তীরে 200 ফুট 150 ফুট আয়তনের একটি মঞ্চের ওপর নির্মিত ছিল। ইতিহাসবিদ A.L. ব্যাসাম শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। বৈশিষ্ট্য: 1, শস্যাগার দেখতে অনেকটা পাকা বাড়ির মতো ছিল। 2, হরপ্পার শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল 2 সারিতে ভাগ করা মোট 12টি স্তর। 3, শস্যাগারে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলি ছিল। 4, এখানে শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? পয়েন্ট ভূমিকা, আজ থেকে আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতে শুরু করে। 1, আত্মরক্ষা, আদিম মানুষ নিজেদের হিংস্র জন্তুর হাত থেকে বাঁচাতে জোট বেঁধেছিল। 2, খাদ্য সংগ্রহ, দলবদ্ধভাবে থাকলে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে এবং শিকারের ক্ষেত্রে সুবিধা হতো। 3, নিজস্ব সংস্কৃতির সৃষ্টি, আদিম মানুষ জোটবদ্ধ থাকার ফলে তারা একটি নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলাপরায়ণ হয়। 5 নম্বর, অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, মাঝের পাথরের যুগে মানুষের জীবনযাত্রার নানা দিক সংক্ষেপে আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা, বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে প্রাপ্ত হাতিয়ার, মানুষ ও পশুর কঙ্কাল এবং বিভিন্ন জিনিসপত্র থেকে মাঝের পাথরের যুগের মানুষের জীবনযাত্রার একটি চিত্র পাওয়া যায়। 1, হাতিয়ার, উত্তরপ্রদেশের সরাইনহর রাইতে 2 দিকে ধারালো ছুরি এবং হাড়ের তৈরি তীরের ফলা পাথরের হাতকুটা সহ বিভিন্ন ধরনের পাথরের ও গাছের ডালযুক্ত হাতিয়ার পাওয়া গেছে। 2, জীবিকা, এই যুগের মানুষ বনের ফল মূল মধু এবং পশু শিকার করে খাদ্যের চাহিদা মেটাতো। সরাই নহর রাইতে শস্য পেশারের জাতা পাওয়া গেছে। 3, আগুনের ব্যবহার, এই যুগের মানুষ কাঁচা মাংস আগুনে ঝলসে খেত এবং শীত ও বন্যজন্তুর হাত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে রাখত। 4, সমাধি, সরাইনহর রায় এবং আধমগড়ে এই যুগের মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে। 5, মাটির পাত্র নির্মাণ, খাদ্য ও জল রাখার জন্য তারা নানা ধরনের মাটির পাত্র তৈরি করত। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পয়েন্ট করে ভূমিকা, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া পুরনো পাথরের যুগের অস্ত্র ও জিনিসপত্র থেকে সে যুগের মানুষের জীবনযাত্রার একটি চিত্র পাওয়া যায়। 1, দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ,
পুরনো পাথরের যুগে মানুষ দলবদ্ধ বা দল বেঁধে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করত এবং মিলেমিশে খাবার ভাগ করে খেত। 2. পোশাক পরিচ্ছদ। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এই যুগের মানুষ পশুর চামড়া, গাছের ছাল, লতাপাতা পোশাক রূপে ব্যবহার করত। 3. খাদ্য। এই যুগের মানুষ শিকার করে পশুর মাংস ও বনের ফলমূল সংগ্রহ করে খেত। হাতিয়ার। ভারী এবং এবড়োখেবড়ো পাথরের হাতিয়ার এই যুগের মানুষ ব্যবহার করত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী ছিল তা সংক্ষেপে লেখো। পালন করে ভূমিকা। আয়তনে বিশাল ও প্রকৃতিতে বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতা নানাবিধ কারণে ধ্বংস হয়েছিল। 1. প্রাকৃতিক কারণ। আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ ইট পোড়ানোর জন্য ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাত কমে যাওয়ায় কৃষির সংকট দেখা দেয়। এছাড়া বন্যা, মরুভূমির বিস্তার, ভূমিকম্প, জলোচ্ছ্বাস প্রভৃতি কারণে এই সভ্যতার সংকট ঘনিয়ে আসে। 2. সিন্ধু নদের গতিপথ পরিবর্তন। সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক গুরুত্ব কমে যায়। জলের অভাবে কৃষিতে সংকট দেখা দেয়, ফলে হরপ্পা সভ্যতার অধিবাসীরা এই অঞ্চল ছেড়ে চলে যায়। ভূমিকম্পের ফলে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন ঘটে। 3. বন্যা। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে অন্তত 3 বার বিধ্বংসী বন্যার প্রমাণ পাওয়া গেছে। এই সভ্যতায় 43 ফুট বাঁধ নির্মাণ এই বন্যা প্রতিরোধে ইঙ্গিতবাহী। মহেঞ্জোদারোর পাঁচিলে বন্যার চিহ্ন পাওয়া গেছে, তাই মনে করা হয় বন্যা ছিল এই সভ্যতার পতনের অন্যতম কারণ। নগর শাসন ব্যবস্থার দুর্বলতা। হরপ্পা সভ্যতার ওপরের স্তরের নগর পরিকল্পনা দেখে মনে হয় হরপ্পার পৌরশাসন ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়েছিল। বাণিজ্যে মন্দা। আনুমানিক 1700 খ্রিস্টপূর্ব অব্দের পরে। 5 নম্বর বাণিজ্যে মন্দা। আনুমানিক 1700 খ্রিস্টপূর্ব অব্দের পরের দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যিক অবনতি ঘটে, ফলে আর্থিক সংকট দেখা দেয়। 6 নম্বর বহিঃশত্রুর আক্রমণ। মার্টিন হুইলার মনে করেন যে খ্রিস্টপূর্ব 1750 অব্দে বহিরাগত আর্যদের আক্রমণের ফলে এই সভ্যতার পতন ঘটে। মহেঞ্জোদারোতে একটি কুয়োর পাশে পাওয়া একটি কুঠার এবং নরকঙ্কালে অস্ত্রের আঘাত তারই প্রমাণ দেয়, ফলে নানান প্রাকৃতিক কারণ ও বিদেশি আক্রমণ যে হরপ্পা সভ্যতার পতন ঘটিয়েছিল তা বলা যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো